আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এমআইইউ ক্যাম্পাস টিভির নিয়মিত আয়োজন প্রসঙ্গ অনুষ্ঠানটি দেখবার জন্য। আজকের প্রসঙ্গ ধর্ষণ সমাধান কোন পথে। আজকের এই প্রসঙ্গে আলাপ করবার জন্য আমন্ত্রণ জানিয়েছি মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান রফিকুজ্জামান রোমান স্যারকে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। স্যার, বেশ কিছুদিন যাবৎ বিশেষ করে শিশু রামিসা ধর্ষণ, শুধু শিশু রামিসা ধর্ষণ না, এর আগেও অনেক ধর্ষণের ঘটনা বাংলাদেশে ঘটেছে। এরপরে দেখা যায় যে আসলে বিচার প্রার্থীরা বিচার দাবি করছেন। এরপর কেন যেন এই ঘটনাগুলো মিলিয়ে যাচ্ছে, আসলে এর সমাধানটা কোন পথে, এই বিষয়ে আমরা আজকে কথা বলতে চাই। প্রথমত আসলে এই যে ধর্ষণ, আমরা রুট কজগুলি জানতে চাই। আপনি কি মনে করছেন যে রুট কজগুলি কী হতে পারে? জি, আপনাকে ধন্যবাদ। সমাধানের পথে আমরা হয়তো কথা বলবো। জি, তার আগে রুট কজ নিশ্চয়ই আমাদের আলোচনা আসা উচিত। জি। তো এটি তো একক কোনো কারণ উদ্ধার করা কঠিন, এটি একটি সামগ্রিক ব্যবস্থাপনাগত বিষয় এখানে জড়িত আছে। জি, একজন মানুষ কেন ধর্ষক হয়ে ওঠে, জি, এই বিষয়টি হয়তো সমাজতাত্ত্বিক অনেক ব্যাখ্যা আছে, জি, অনেক কারণ এখানে আলোচনা করা সম্ভব। যদি একটু সংক্ষেপে বলা যায়, সেটি হচ্ছে এটি তো সত্য যে কোনো একজন ব্যক্তি, একজন পুরুষ, তিনি ধর্ষক হয়ে জন্ম নেন না, না, তিনি একটা পর্যায়ে ধর্ষক হয়ে ওঠেন। এখন আমরা হয়তো একটা ধর্ষণের ঘটনা যখন ঘটে তখন আলোচনাটা বেশি করি, তখন এটি আলোচনার ইস্যু হয়। কিন্তু নীরবে নিভৃতে এই সমাজ যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে একজন মানুষকে ধর্ষক বানিয়ে ফেলছে, সেটি নিয়ে কিন্তু খুব কম কথা বলি, কম আলোচনা হয়। সুতরাং যদি আপনি রুট কজের কথা বললেন, তো ওই রুট কজে যেতে হলে আমাকে ওইখানেই যেতে হবে যে মানুষের মধ্যে এবং পুরুষ মানুষের মধ্যে এই প্রবৃত্তি দিয়েই পাঠানো হয়েছে তাকে, তাই না? এই যে শারীরিক যে বিষয়গুলো দেওয়া হয়েছে, সেগুলোর সুস্থ ব্যবস্থাপনা কে শেখাবে? সমাজ শেখাবে, রাষ্ট্র শেখাবে, ধর্ম শেখাবে, পরিবার শেখাবে। সেই শেখানো জায়গায় আমরা যদি গ্যাপ রেখে শুধুমাত্র একটা ধর্ষণের ইস্যু নিয়ে কথা বলি, এর হয়তো একটা সাময়িক উত্তেজনা তৈরি করা যাবে, কিন্তু আদৌ সমাজ পরিবর্তনের পথে হাঁটবে, ধর্ষক মুক্ত একটি সমাজ আমরা পাবো, সেটা আশা করবার কোনো কারণ নেই। ধরুন, একজন ব্যক্তি কেন ধর্ষণ করছে, এবং খুবই দুর্ভাগ্যজনক, দুঃখজনক, এবং আমার বলতেও খুব খারাপ লাগছে যে 3, 4, 5 বছরের শিশু পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে। জি। তো এটি তো আপনি কোনো ব্যাকরণ দিয়েই এর সবটুকু রুট কজ বের করা কঠিন হয়ে পড়বে আপনার জন্য। একটা শিশু, আমি ওই দিন বলছিলাম কোথায় একটা প্রসঙ্গে, যে একজন শিশু যার বয়স 5-6 বছর, ওর তো এখনো কোনো শারীরিক অবকাঠামোই তৈরি হয়নি ওই অর্থে যেটি অন্যকে প্রলুব্ধ করতে পারে। একটা পুরুষ কতটুকু বিকৃত হলে, কতটুকু মনুষ্যত্ববিহীন হলে এইরকম একটা নিষ্পাপ শিশু তাকে টার্গেট করতে পারে? এর কারণটা শুধুই কি ওই পুরুষের সাময়িক একটি অপতৎপরতা? আমার কাছে এটি মনে হয় না। এই পুরুষকে দীর্ঘদিন ধরে এই সমাজ তৈরি করেছে আসলে, তাই না? যে সম্প্রতি ঘটনা ঘটেছে, এটি তো অবিশ্বাস্য। তো আমরা যদি এই এখন ফাঁসির দাবি উঠছে যৌক্তিকভাবেই এই ধর্ষকের, অভিযুক্ত ধর্ষকের, এখন ফাঁসি তো আমার মত হওয়া উচিত দুইটা। একটা হচ্ছে ধর্ষকের ফাঁসি, আর একটা হচ্ছে যে সমাজ এই ধর্ষক তৈরি হতে দিয়েছে সেই সমাজেরও ফাঁসি হওয়া উচিত। আমরা এই দ্বিতীয় প্রসঙ্গটি বারবারই ভুলে যাই বলেই একটি ঘটনা ঘটছে। সমাজের ফাঁসি বলতে আমি কি বুঝিয়েছি? সমাজের ফাঁসি হচ্ছে এই সমাজ দিন দিন ধরে এইরকম মানুষ তৈরি করছে কেন? এই সমাজে কি দায় নেই? আমাদের কি দায় নেই? আমরা কি একজন মানুষ যখন সমাজে বড় হয়, রাষ্ট্রে বড় হয়, পরিবারে বড় হয়, তার মধ্যে কি আমরা মনুষ্যত্ব বোধ তৈরি করতে পেরেছি? তার মধ্যে পরিবারগুলোকে এক ধরনের মানবিক বিকাশের পথে পরিবারগুলো হেঁটেছে, এবং তাকে কি নৈতিকতা, ধর্ম এগুলো যথাযথভাবে শেখানো হয়েছে? এই প্রশ্ন করতে হবে আপনাকে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনি রুট কজের কথা বলছেন, সেখানে যে আমাদের হাতের মুঠোয় এখন কিন্তু পুরো বিশ্ব, আমাদের স্মার্টফোন, ডিভাইস, এগুলো আমাদেরকে এত বেশি কানেক্টেড করে ফেলেছে, এবং আমরা ডিভাইসে কি দেখছি সারাক্ষণ, তাই না? আমরা ডিভাইসে কি দেখছি? আমরা ডিভাইসে সারাক্ষণই
একটা নীল জগতের মধ্যে প্রায় অনেকেই বন্দী হয়ে আছে। জি সে টেলিভিশনে বলুন, বিজ্ঞাপনে বলুন, দেয়াল লিখনে বলুন, পোস্টারে বলুন, ইউটিউবে বলুন, ফেসবুকে বলুন, রিলসে বলুন, সব জায়গায় সব জায়গায় তো তাকে এক ধরনের এলিউর করার উপাদান বিদ্যমান। উপাদান যাই তো এরকম একটা অবাধ ব্যবস্থাপনা রেখে সে যখন একটা মনুষ্যত্ব বোধ হারিয়ে ফেলে, তখন তার বহিঃপ্রকাশটা এভাবেই ঘটে। জি জি সুতরাং আপনাকে রুট কজে যেতে হলে আমরা মোটা দাগে দুটো কথা বলেছি। একটা হচ্ছে সমাজ আমাদেরকে পারেনি শেখাতে মনুষ্যত্ব বোধ বলতে কি বুঝি আমরা, আমাদের গ্রুমিংটা সেভাবে হয়নি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে অবাধ ব্যবস্থাপনা, প্রযুক্তিগত ব্যবস্থাপনার কথা বলছি আমরা, সেখানে অস্থিরতা চলছে এবং আমরা সেগুলোর প্রতি এত অভ্যস্ত হয়ে গেছি যে সেখান থেকে আমরা বেরোতে পারছি না তো বটেই, বরং সেটার অ্যাপ্লিকেশনটা আমরা বিভিন্ন বিকৃতভাবে ঘটাচ্ছে রাইট। এটাই আমার কাছে মূল কারণ মনে হচ্ছে। আপনি আমার সাথে হয়তো একমত হবেন আরেকটা বিষয় যেটা ইম্পর্টেন্টলি আমাদের কাছে যুগের পর যুগ বলবো যে চলে আসছে, সেটা হলো যে আমাদের বাংলাদেশে এই যে ধর্ষণ বা এই জাতীয় অপতৎপরতা অপকর্ম যারা করে, এই যে তাদের কেন্দ্রিক বিচারহীনতার যে সংস্কৃতিটা, মানে দেখা যাচ্ছে যে একজন ধর্ষকের যেমন সাজনিন, খুব সম্ভবত লতিফুর রহমানের মেয়ে, তার ধর্ষকের বিচার হয়েছে 2019 সালে, খুব সম্ভবত ঘটনা তো অনেক আগের। তো এইভাবে এই যে বিচারহীনতার সংস্কৃতি, এতে করে কিন্তু যারা এই পারভার্টেড আমি বলবো যে তারা কিন্তু আসলে ইন্ডালস পেয়ে যাচ্ছে, একটা প্রশ্রয় পাওয়া সুযোগ নিচ্ছে আর কি, এই সুযোগটা নিচ্ছে। আমার মনে হয় যে এই বিচারহীনতার সংস্কৃতিটাও আপনি যদি কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ বলেন, রুট কজ বলেন, এটা একটা অন্যতম কারণ। সেটি ঠিকই আছে, আপনার কথা খুবই যৌক্তিক, তবে সেটি তো ঘটনা ঘটার পরের করণীয়। আমি বলছি ঘটনা ঘটার আগের যে ব্যবস্থাপনা, সেখানে আমাদের দুর্বলতার জায়গা। আপনি খুবই যৌক্তিকভাবে বলেছেন, বিচারহীনতা একটি নিঃসন্দেহে মানুষকে উদ্বুদ্ধ করতে পারে কখনো কখনো, অন্তত তাকে নিবৃত করা থেকে বিরত থাকে। যে ঘটনা ঘটছে, এরকম ঘটনা তো বহু ঘটেছে এর আগেও, কোনোটা তো এরকম বিচার হয়নি, আমরা দেখিনি। তো এই যে বিচারহীনতা, এটিও কিন্তু সমাজের একটি সংস্কৃতির অংশ। আমরা বিচারহীনতা সংস্কৃতি দাঁড় করিয়ে ফেলেছি। আমাদের ইনফ্যাক্ট অনেক অপরাধীরই বিচার হয় না। তো বিচার না হওয়ার মধ্য দিয়ে পরবর্তী অপরাধী, তিনি অপরাধী হয়ে উঠতে উদ্বুদ্ধ হন যে আমার তো কিছু হবে না। হ্যাঁ, তো সেটা একটা কারণ নিঃসন্দেহে আছে। এবং এই বিচারহীনতার জন্য কিন্তু আপনার রাজনীতিবিদ যারা ক্ষমতায় থাকেন, তাদেরও দায় আছে, আমাদের বিচার ব্যবস্থার দায় আছে। আমাদের বিচার ব্যবস্থাপনায় একটা এত দীর্ঘসূত্রিতা একটা বিচার শেষ করার জন্য, তাই না? এই যে এই বিষয়টি পল্লবীর যে ঘটনা ঘটেছে, এটিও কিন্তু আসামি স্বীকার করে জবানবন্দি দিয়েছেন, তাই না? নিজে স্বীকারোক্তি দিয়েছেন। এরপরেও আপনাকে অনেক প্রসিডিউরের মধ্যে যেতে হবে। হ্যাঁ, আইনগত কিছু প্রসিডিউর নিশ্চয়ই আপনাকে মেনটেন করতে হবে, কিন্তু সেটা হাউ লং, কতটুকু, কত বেশি, তাই না? এবং দেখবেন যে বাংলাদেশ খুব ইস্যুর দেশ, তো আর একটা ইস্যু আসবে, এই ইস্যুটা হয়তো হারিয়েই যাবে, আবার হয়তো হুট করে বছর আমরা হয়তো বার্ষিক উদযাপন করব, এই হত্যাকাণ্ডের বার্ষিক উদযাপন করব, তখনও দেখবেন আদালতে বা কি বলে জেলখানায় এই বন্দী তিনি রাষ্ট্রীয় খরচেই খাওয়া দাওয়া করছেন, হয়তো কিছু তখনও পর্যন্ত কিছু হবে না হয়তো, তাই না? তো এই যে একটা সংস্কৃতি দাঁড় করিয়েছি আমরা, এই জন্য বিচার ব্যবস্থাপনা এবং বিচার ব্যবস্থাপনা কি স্বাধীন বাংলাদেশে, সেই প্রশ্ন তো আসবে। এই যে সম্প্রতি যে আলাদা সচিবালয় করবার প্রসঙ্গ বাদ হয়ে গেল, এগুলো তো আমাদের ইন্ডিকেশন দেয় যে আমরা আসলে রাজনীতিবিদরা কি চাই। আমরা কি সত্যি বিচার, একটা স্বাধীন বিচার ব্যবস্থাপনা চাই, নাকি এটা আইওয়াশ, এবং আইওয়াশের মধ্য দিয়ে এরকম ঘটনায় আস্তে আস্তে আমরা প্রলম্বিত করছি, প্রশ্রয় দিচ্ছি। এর মধ্য দিয়ে কিন্তু যারা অপরাধ প্রবণ অপরাধী, তারাও কিন্তু একটা বলা যায় যে একটা সেফ জোন মনে করবে, যে নিশ্চয়ই যে আলাদা সচিবালয় হলো না, তার মানে হলো আমরা অপরাধ করতে পারবো। যাই হোক, তো আমরা আসলে এটা একটা সমাধান দরকার। আমরা সমাধানের কথা কি কি বিষয়ে চিন্তা করতে পারি? যে সমাধান খুব কঠিন এবং রুট কজের সঙ্গে সমাধান জড়িত আছে। এই রুট কজগুলো আপনাকে বন্ধ করতে হবে, তখন হয়তো সমাধানের পথ হাঁটা যাবে। আসলে আমরা তো এমন একটা সমাজ হয়তো খুব বেশি প্রত্যাশার মধ্যে আমাদের নেই যে একদম সবাই ফেরেশতা হয়ে যাবে, সবাই একদম ভালো মানুষ হয়ে যাবে। সেটি কতটুকু সম্ভব, এটা ডিবেট আছে। কিন্তু একটা মিনিমাম সভ্যতার জায়গা তো আমাদের নির্মাণ করতে হবে, একটা মানবিক সমাজ তো তৈরি করতে হবে। এটা কেমন সমাজ, যে সমাজে আপনার 3, 4, 5 বছর শিশু ধর্ষণের শিকার হয়? এটা কি দেখার মতো একটা সমাজ হলো? হয়নি তো। তো এখন এটার জন্য সমাধান আপনার বললাম, যেটি প্রথম সমাধান হচ্ছে পরিবারের আপনার যে সামাজিকীকরণের ব্যাপারটা, সেটিতে প্যারেন্ট
পরিবারের সদস্যদের ভূমিকা রাখতে হবে। আপনি আরেকটা বিষয় অবাক হবেন, সমাধানের প্রসঙ্গে আসবো, একটু এই বিষয়টা বলে নেই যে এই যে সম্প্রতি রিপোর্ট প্রকাশিত হয়েছে গত 4 মাসে 118টা শিশু মানে মেয়ে শিশু ধর্ষণের শিকারের ঘটনা ঘটেছে, 118টা। এর মধ্যে 17 জনকে হত্যা করা হয়েছে ধর্ষণের পরে, তাই না? আনফরচুনেট ফাইন্ডিং হচ্ছে যে এই যে 118 জনকে ধর্ষণ করা হয়েছে, যারা ধর্ষক অভিযুক্ত জি তাদের হয় তার আত্মীয়, না হয় তারা প্রতিবেশী, না হয় পরিবারের সদস্য, না হয় পরিচিত কেউ। খুবই অ্যালার্মিং, যেটা খুবই অ্যালার্মিং, মানে কাছাকাছি মানুষজনের কাছে আমি সেফ না, না। তাই না? তো এর সমাধান তো অনেক ডিপে যেতে হবে আপনাকে, যে কাছাকাছি আমার পরিবারের মানুষ কিংবা আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, আমার পরিচিত মানুষ, তাদের কাছে আমি সেফ না। তার মানে পরিবারকে একটা বড় কনসার্নের মধ্যে নিয়ে আসতে হবে যে আপনার শিশু, মেয়ে শিশু বিশেষ করে, কোথায় যায়, কার সঙ্গে মেশে, কিভাবে সে অ্যাপ্রোচ করে, চলাফেরা করে, এই বিষয়গুলো পরিবারকে অবশ্যই আরো বেশি নজরদারির মধ্যে রাখতে হবে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যেখানে শিক্ষকদের একটা বড় ভূমিকা থাকে, তারা যেন একদিকে নৈতিক শিক্ষার কথা বলবেন, আর একদিকে পরিবেশটাকেও যেন নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন, তাই না? অবাধ মেলামেশার যে একটি ব্যাপার, কালচার আমরা দেখি, সেখানে এগুলো হয়তো উদ্বুদ্ধ হয় নানাভাবেই। এই পরিবেশটাকেও নিয়ন্ত্রণে রাখতে পারতে হবে। আর একটা করণীয় হতে পারে রাষ্ট্রের, যে বললাম যে বিচারহীনতার যে সংস্কৃতি, সেখান থেকে সরে আসতে হবে। আপনাকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তখন হয়তো মানুষ দুটো উপায় শুদ্ধ হয়, একটা হচ্ছে তার নৈতিক বোধ থেকে, একটা শাস্তির ভয় থেকে। এই জন্য আমরা কিন্তু বলি আল্লাহকে ভালোবাসতে হবে, আবার ভয় পেতে হবে। সুতরাং আমরা ওই একজনকে একজন পরিবার থেকে যখন তাকে নৈতিকতা শেখাতে হবে, কিন্তু এটিও নিশ্চিত সব মানুষ কখনো নৈতিক হবে না। তার জন্য দরকার আবার ভয়ের সংস্কৃতি। তাকে শাস্তির বিধানের ব্যাপারে তাকে ভয় দেখাতে হবে যে তুমি যদি এই কাজ করো, এই রাষ্ট্র তোমাকে শাস্তি দেবে। এই দুটো যদি একসঙ্গে হয়, বিচারহীনতা সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারি, যদি বিচার নিশ্চিত করা যায়, আমার মনে হয় নিশ্চয়ই এটি কমে আসবে। জি জি, আপনি যথার্থই বলেছেন যে এটা আসলে প্রত্যেকটা মানুষের মধ্যে, বিশেষ করে যারা এই যে প্রাপ্তবয়স্ক একদম, তারাই তো কাণ্ডগুলো ঘটাচ্ছে, তাদের মধ্যে যদি এক ধরনের যে মানে আল্লাহ ভীতি যদি থাকে, হ্যাঁ, তাকে জবাবদিহি করতে হবে এর জন্য, নিঃসন্দেহে এটা কমে আসবে। এখানে আপনাকে আমি একটু ব্যাখ্যা করি ব্যাপারটা। এই আপনার এই কথা শুনেই হয়তো দর্শকদের কেউ ভাববেন যে অনেক সময় অনেক অভিযুক্ত ধর্ষক এরকমও পাওয়া যায় যারা এক ধরনের ইসলামী জীবনযাপন করছে, ধর্মীয় জীবনযাপন করছে। এইটা নিয়ে তো আর্গুমেন্ট আছে কিন্তু তাদের, তাই না? এখন আসলে আপনার কথাটাই ঠিক, কিন্তু ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে একজন মানুষ নৈতিক কিংবা তিনি আল্লাহকে ভয় পান, আল্লাহ ভীতি তার মধ্যে আছে, এটা সিম্বল এটা না তিনি দাড়ি টুপি ধারণ করছেন। এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, এটি পোশাক, দাড়ি, কিন্তু এর মধ্য দিয়ে তাকে নৈতিক সার্টিফাই করা যায় না, তাই না? সত্যিকারের আল্লাহ ভীতি হচ্ছে আমার কাছে মানুষ সেফ, আমি কারো হক নষ্ট করছি না, আমি কারো জুলুম করছি না। একটা মেয়ে শিশু, আপনি ভাবতে পারেন একটা মেয়ে শিশু 5-7 বছর বয়স, সে আমার মানসিক বিকৃতি কোন পর্যায়ে গেলে সে আমার টার্গেট হতে পারে। তো এইটা আপনি এই ভয়টা হচ্ছে ওই জায়গায় যে আমি এই কাজটি করতে পারি না কেন, এর একটা ভয়ঙ্কর পানিশমেন্ট আমার জন্য ওয়েট করছে। এই মানসিক একটা চিন্তা যদি তার মধ্যে থাকে, আল্লাহকে ভয় পায়, এবং আগে যে বিষয়গুলো বলেছি যে পরিবার থেকে যদি এরকম তাকে শেখানো যায়, তারপরেও মানুষ ভুল করতেই পারে। আমরা তো পরিপূর্ণ শুদ্ধ সমাজ হয়তো খুবই একটা অনিশ্চিত ব্যাপার, কিন্তু আমরা একটা মডারেট সমাজ, একটা অপেক্ষাকৃত ভালো সমাজ, মানবিক সমাজ আমরা প্রত্যাশা করতেই পারি। জি জি স্যার, এটার সাথে আর একটা বিষয় আমার কাছে যেটা মনে হয় যে আমাদের সবসময় আমাদের সমাজে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে একটা বিষয় সবসময় আমরা ইগনোর করে থাকি, সেটা হচ্ছে যে এই যে মানুষ বেড়ে ওঠার সাথে মানুষের যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটা, এখানে আমরা ফোকাস করি না, না সমাজ, পরিবার, না রাষ্ট্র, মানে কোথাও এটা ফোকাস হচ্ছে না। আপনি দেখেন, যিনি এই যে পল্লবীর যে ঘটনাটা মানে ঘটলো, এটা তার ফিজিক্যাল অ্যাপিল যতটা না, তার চেয়ে আমার কাছে মনে হয় যে তার মেন্টাল অ্যাপিলটা বেশি এখানে। মানে সে আসলে মানে আপনি যে মানে যেমনটি বলছিলেন যে তার তো আসলে ওই বাচ্চাটা তো আসলে ফিজিক্যাল কোনো অ্যাপিল তৈরি করে না, কিন্তু তার মেন্টালি সে হলো ডিসঅর্ডার, যে কারণে এই জায়গাটা তো একটু ফোকাস করা। নিশ্চয়ই আপনি ঠিকই বলেছেন, যথার্থই বলেছেন যে একটা মনস্বাস্থ্যগত যে বিষয়গুলো রয়েছে, মানসিক স্বাস্থ্যের ব্যাপার রয়েছে, এগুলো প্রচুর পরিমাণে, আমি জানি আপনি এই বিষয়ে কাজ করছেন, এগুলো প্রচুর পরিমাণে হওয়া দরকার। হ্যাঁ, মানুষ
আসলে মানুষের পক্ষে সবচেয়ে কঠিন তো মানুষ হয়ে ওঠা। জি জি। আমরা হয়তো বডি দিয়ে মানুষ, কিন্তু মেন্টালি কতটুকু মানুষ হতে পেরেছি কতটুকু মানুষ আমরা। হতে পেরেছি, এই জায়গায় প্রচুর পরিমাণে আমাদের ট্রেনিং দরকার আছে, আমাদের এক ধরনের নার্সিং দরকার আছে, জি জি। প্রচুর অ্যাওয়ারনেস দরকার আছে। মানসিক স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যদি মানসিকভাবে বিকৃত হই, জি তো আমি তো মানুষ হিসেবে বিকৃত। জি জি। আমি মানুষ তো মানসিকতার কারণে মানুষ, মানসিকতার কারণে, শুধু জৈবিক কারণে তো মানুষ না। আমি না না, সাধারণ প্রাণী। আমি আমার মানসিকতার কারণে মানুষ হয়ে উঠি। জি তো এই মানসিক শুদ্ধতা কিভাবে নিশ্চিত করা যাবে? এই সমাজ তো আমাকে ধনী বানাতে চায়, আমাকে বড়লোক বানাতে চায়, আমাকে জি, জি। শিক্ষিত বানাতে চায়, কিন্তু এই সমাজ মানুষ হওয়ার রেসিপি আমাকে দিচ্ছে কিনা কখনো, যে তুমি এইভাবে মানুষ হয়ে উঠতে পারো, মানসিক গঠন তোমার এরকম হওয়া উচিত, তার জন্য এই হচ্ছে কাঠামো, এই হচ্ছে স্ট্যান্ডার্ড, এই হচ্ছে জি, মডেল। জি, জি। এরকম তো আমরা খুব বেশি প্র্যাকটিস দেখি না। দেখি না। সেক্ষেত্রে আপনার সঙ্গে সম্পূর্ণ একমত যে মনোস্বাস্থ্যের, মনোজগতের, মানসিক স্বাস্থ্যের অবশ্যই অনুশীলন হওয়া উচিত। পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে, রাষ্ট্রীয় পর্যায়ে, বিভিন্ন জায়গায় এটা প্রচুর পরিমাণ হওয়া উচিত। জি জি। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা বেশ কিছু রুট কজ এবং এর সাথে সাথে হলো সমাধান, এই বিষয়গুলো জানলাম। এর সমাধান আসলে তখনই সম্ভব হবে যখন আমরা সবাই আসলে সচেতনভাবে একদম পরিবার, সমাজ, রাষ্ট্র একযোগে আমরা এর জন্য কাজ করব, এবং ডেডিকেটেডলি আমরা যখন কাজ করব তখন হয়তো এর সমাধানটা আমরা পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও আমাদের ধন্যবাদ। সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ধর্ষণ আমাদের সমাজে না থাকুক, সেই প্রত্যাশিত সমাজের জন্য আসুন আমরা সকলেই একযোগে কাজ করি, সমাজের সচেতনতা বৃদ্ধি করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফিজ।